ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার ম্যাচকে সামনে রেখে ব্রাজিল ন্যাশনাল টিমের স্কোয়াড ঘোষণা করে ফেলেছেন ডন কার্লো অ্যানচেলত্তি এবং বরাবরের মতো সে এইবারেও নেইমার জুনিয়রকে দলে ডাকেনি। এর ফলে নেইমার জুনিয়র ফ্যান কিংবা ব্রাজিল ফ্যানরা একটু মন খারাপ করেছেন বা ক্ষুব্ধ রয়েছেন কার্লো অ্যানচেলত্তির ওপর, কেন তাকে ডাকা হচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কেন নেইমার জুনিয়র দলে ডাক পাচ্ছেন না সেটা নিয়ে, তার পাশাপাশি কোন কোন প্লেয়ার দলে ডাক পাইল এবং এটা নিয়েও আলোচনা করব যে কে কে দলে ইনক্লুড হলে দলটা আরও বেশি শক্তিশালী হতো সেটা নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে আসা যাক গোলকিপার পজিশনে। গোলকিপার পজিশনে ব্রাজিলের সলিড কিছু কিছু গোলকিপার রয়েছে যারা ওয়ার্ল্ডের বিভিন্ন টুর্নামেন্টে খুব ভালো খেলতেছে। তো তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এলিসন ফ্রম লিভারপুল, 2 নম্বরে রয়েছে বেন্টো ফ্রম আল নাসের, 3 নম্বরে রয়েছে এডারসন ফ্রম ফেনারবাশে। তাদের ডিফেন্সে যে নামগুলো উঠে এসেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্যাব্রিয়েল ফ্রম আর্সেনাল, গ্লেইসান ফ্রম জুভেন্টাস, মার্কিউনোস ফ্রম পিএসজি, রোজার ফ্রম আল আহলি, লিও পেরেরা ফ্রম ফ্লেমিঙ্গো, ড্যানিলো ফ্রম ফ্লেমিঙ্গো, ডগলাস সান্টোস ফ্রম পিটার্সবার্গ, অ্যালেক্স সান্টোস ফ্রম ফ্লেমিঙ্গো, ওয়েসলি ফ্রম এস রোমা। মিডফিল্ডে রয়েছে ফেবিনো ফ্রম আল ইতিহাদ, ক্যাসেমিরো ফ্রম ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যান্ড্রেস সান্টোস ফ্রম চেলসি, ড্যানিলো ফ্রম বোটাফোগো এবং গ্যাব্রিয়েল সারা ফ্রম গালাতাসারে। এর পরবর্তীতে আসতেছে ব্রাজিলের সবচেয়ে শক্তিশালী বিভাগ, সেটা হচ্ছে অ্যাটাক লাইন। আমরা সবাই জানি ব্রাজিলের অ্যাটাকাররা বর্তমানে খুব ভালো ফর্মে রয়েছে। তো দলে যারা যারা ডাক পেয়েছে তারা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র ফ্রম রিয়াল মাদ্রিদ, রাফিনা ফ্রম বার্সেলোনা, মার্টিনেলি ফ্রম আর্সেনাল, লুইস হেনরিকে ফ্রম পিটার্সবার্গ, জুয়াও পেদ্রো ফ্রম চেলসি, কুনহা ফ্রম ম্যানচেস্টার ইউনাইটেড, ইগোর থিয়াগো ফ্রম ব্রেন্টফোর্ড, রায়ান ফ্রম ব্রনমাউথ এবং এনরিক ফ্রম অলিম্পিয়াক লিওন। এখন আসা যাক কেমন হলো এই ব্রাজিলের স্কোয়াড। বলা যায় যে ব্রাজিলের স্কোয়াড মোটামুটি খুব ভালোই হয়েছে, কিন্তু এই স্কোয়াডে যদি অ্যান্টনিকে সুযোগ দেওয়া হতো আমার মনে হয় আরও ভালো হতো। তার পাশাপাশি যদি সুযোগ দেওয়া হতো বেরাল্ডোকে, আমার মনে হয় ডিফেন্স লাইনে বেরাল্ডোকে যদি সুযোগ দেওয়া হতো তাহলে খুব ভালোই করতো। এর পরবর্তীতে যে সকল নাম উঠে আসতেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্রুনো গিমারেইস, লুকাস পাকেতে। এরা মূলত ইনজুরিতে রয়েছে, এই জন্য এদেরকে ডাকা হয়নি। তার পরবর্তীতে যে নামটা আপনারা রেফার করবেন সেটা হচ্ছে এস্তেবাও। এস্তেবাও রিসেন্টলি ইনজুরি থেকে উঠে আসলো এবং চেলসি দলে সে বর্তমানে ট্রেনিং করতেছে মেইন দলের সাথে। তো দেখা যাক যদি ভালো করে তাহলে হয়তো ওয়ার্ল্ড কাপের আগে এদেরকে কল আপ করলেও করতে পারে। এখন আসা যাক নেইমার জুনিয়রকে কেন দলে রাখা হলো না সেটা নিয়ে একটু কথা বলি। নেইমার জুনিয়রের বর্তমানে ফিজিক্যালিটি এবং ফর্ম দুটাই কিন্তু ভালোই রয়েছে, মোটামুটি চলে, সে খেলতে পারবে। লাস্ট 10টা ম্যাচে সে 10টার মতো গোল অ্যাসিস্ট করে ফেলেছে এবং সে মোটামুটি ইনজুরির বাইরেই রয়েছে। তো বলা যায় যে তাকে যদি দলে নেওয়া হতো তাহলে আমার মনে হয় না খুব খারাপ কিছু হতো। কিন্তু কার্লো অ্যানচেলত্তি তো হয়তো ভাবতেছেন যে একেবারে সে ওয়ার্ল্ড কাপে নেইমার জুনিয়রকে ইনক্লুড করবে, মানে এটা কিন্তু ফিক্সড স্কোয়াড না যে এটাই ওয়ার্ল্ড কাপ খেলবে। এটা শুধুমাত্র ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার ম্যাচকে সামনে রেখেই করা হয়েছে। তো যারা ভাবতেছেন যে নেইমার জুনিয়রকে আর হয়তো আপনারা ন্যাশনাল টিমে দেখতে পারবেন না তাদের উদ্দেশ্যে বলি যে এখনই মন খারাপ করার কিছু নেই, আপনারা হয়তো ওয়ার্ল্ড কাপে নেইমার জুনিয়রকে দেখলেও দেখতে পারেন। এখন আসা যাক এই ব্রাজিল কি ফ্রান্স কিংবা ক্রোয়েশিয়াকে থামায় দিতে পারবে। তো ক্রোয়েশিয়ার কথা যদি বলেন তাহলে আমার মনে হয় তারা ক্রোয়েশিয়াকে থামায় দিলেও দিতে পারবে, কিন্তু আমার মনে হয় না এই ব্রাজিলের স্কোয়াড নিয়ে তারা ফ্রান্সকে থামাতে পারবে। ফ্রান্সের যে অ্যাটাক লাইন রয়েছে তাদের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন কতটা ভয়ঙ্কর বর্তমানে ফ্রান্স ন্যাশনাল টিম।